মানুষ এই মুহূর্তে ভাবতে শুরু করেছে যে সরকার অনেক কিছু করছে, আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার পেছনে সরকারের মানে ভূমিকা নিয়ে মানুষ আলোচনা করবে, সরকারের কী পেলাম, কী পাওয়া উচিত ছিল, এগুলো যেমন বলে। ঠিক উল্টো দিকে মানুষ ভাবে আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, যে দলগুলো আসবে অথবা যে দলটা আসবে, আপনি যদি 2-1টা দলের শর্ট লিস্ট করেন, তার মধ্যে বিএনপিকে রাখতেই হবে আপনাকে। যে বিএনপি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিএনপি কী করছে অথবা বিএনপি কী করতে পারে, এগুলো নিয়ে কিন্তু মানুষ চিন্তা করে। এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বাস্তবতা যেটা মাঠ পর্যায়ের যে বাস্তবতাটা, সেখানে হলো যে অনেকেই বলে, দেখবেন বলছে যে আগে যে চাঁদাবাজিগুলো, যে অন্যায় অত্যাচারগুলো আওয়ামী লীগ দলটা করতো অথবা আওয়ামী লীগ নামধারীরা করতো, সেই চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, কেবলমাত্র চেহারা পরিবর্তন হয়েছে। চাঁদাবাজিটা হচ্ছে অন্য লোক করছে। কারা করছে? আমি নিজেই আমার চ্যানেলের এর মধ্যে একটা আপনার এই ধরনের একটা জরিপ দিয়েছিলাম যে এটা কারা করছে, এটা কি বিএনপি অথবা বিএনপির অনুসারীরা করছে, বিএনপির নামধারীরা করছে, নাকি আওয়ামী লীগ করছে, নাকি জামাত করছে। সেখানে আমি দেখেছি 87% লোক বলছে এটা বিএনপি লোকজন করছে। অনলাইন জরিপ একটা বিষয় যে অনলাইনে এখন অনেক সময় দেখি মানে বিগত দিনগুলোতে, এবং আপনি ভালো জানবেন যে ধরেন আপনি একটা স্ট্যাটাস দিলেন, কমেন্টস দিলেন, ভালো না লাগলো, অনেক ফেক অ্যাকাউন্ট, বট অ্যাকাউন্ট এসে এখানে কমেন্টস করে, করে, এবং সেটা আওয়ামী লীগ তার যেই গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এবং তারা করেছিল, শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে, বিএনপির বিরুদ্ধে খানিকটা কিছু এই অভিযোগ আছে, সেগুলোর কোনো প্রভাব আছে কিনা? ওকে, আমি এখানে এই ধরনের একটা প্রভাবের কথা মাথায় রাখি। একটা আলোচনা অনেকেই করছেন যে বিএনপিকে একটু আন্ডারমাইন করবার জন্য বিএনপির একদা মিত্ররাই প্রচার প্রপাগান্ডা অনেক বেশি চালাচ্ছে। সেটা খুবই হচ্ছে, সেটাও হচ্ছে, এবং তারাই বেশি প্রভাব বিস্তার করছে। তারা মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে যে বিএনপিরা আদাবাজি করছে, আওয়ামী লীগ তো করেই গেছে, এখন তো আমরা ছাড়া আর কোনো শক্তি নেই। এটাও হচ্ছে। আমি সব কিছুকে মাথায় রেখেও বলছি এখানে এরর থাকবে, আমি তাও রাখছি এররগুলো। তারপরেও আমি বলছি যে এই ফিগারটা যদি 50 আপে হয়ে যায়, সেটাও কিন্তু অ্যালার্মিং। ইভেন ইফ ইট ইজ 25-30 তাও অ্যালার্মিং, অফ কোর্স, তবে অ্যালার্মিং। আমি সেটাই বলছি। এখন প্রশ্ন হচ্ছে যদি অ্যালার্মিং নাই হতো, তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ব্যাপারে বারবার সাবধান করতো না। তারেক রহমানকে আমি বারবার শুনেছি, উনি বলেছে এদের সম্বন্ধে সাবধান হন, এবং এদেরকে নাম জানা মাত্র তাদেরকে উনি বহিষ্কার করতেছেন। কেন করতেছেন? কিছু ঘটছে বলেই তো করছেন। আচ্ছা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে কাজগুলি করছেন, এর কোনো ইতিবাচক প্রভাব কি মানে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে কিনা? আনফর্চুনেট অ্যান্সার হলো না, পড়ছে না। তারা শুনছে না এদের কথা। এই কারণে শুনছে না যে একটা জিনিস দেখেন, বিএনপি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ভালো ব্যবস্থা। কোনো কোনো জায়গায় এমনও হয়েছে নিজের লোকের বিরুদ্ধে তারা মামলা করেছে, মামলা করে তারা ধরিয়ে দিয়েছে। এটা অনেক বড় একটা ঘটনা। তো বাংলাদেশে এই ধরনের ঘটনা তো সাধারণত হয় না, কিন্তু তারা করেছে। কিন্তু তারপরেও হচ্ছে না কেন? তারপরেও মাঠ পর্যায়ে থেকে আমি ইতিবাচক খবর পাচ্ছি না কেন? এর কারণটা আমি বলি। এর কারণটা হলো কি, উনি বলছেন, কিন্তু ওনারা কি বলছেন? এই উনি এবং ওনাদের মধ্যে যে দূরত্বটা, এটি হলো মূল সমস্যাটা এখানে হচ্ছে। বাংলাদেশে একটা রাজনীতি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে, সেটা হলো দলের মধ্যে দল। যে তুমি আওয়ামী লীগ করো অথবা তুমি বিএনপি করো, তুমি কোন ভাইয়ের সঙ্গে আছো, মানে কোন ভাই তোমার মানে গার্জিয়ান। এরকম গার্জিয়ান কিন্তু বিএনপির মধ্যেও আছে। এটা একদম ওপেন, এটা সবাই জানে কে কোন দিকে, কে কোন লাইনে, কার লাইন কে ফলো করছে আছে। কিন্তু যে কারণে এক ভাইয়ের লোক কিছু করলে আরেক ভাইয়ের লোক অথবা কেন্দ্রীয় তার প্রতি কোনো অ্যাকশন নিতে পারছে না। আপনি মনে করেন একটা বড় দল, যত বড় দলই হোক না কেন, উপজেলা পর্যায়ে কী হচ্ছে এটা কি জেলা পর্যায়ের লোকজন জানে না? জেলা পর্যায়ে কী হচ্ছে এটা কি কেন্দ্রের লোক জানে না? জানে, কিন্তু কিছু করতে পারে না। এই যে চেইনটা, এই চেইনটা এখন দুর্বল হয়ে গেছে বিএনপির, এবং দুর্বলের কারণে যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে দুর্বল, কমান্ড নেই, কমান্ড ওটা নাই। এই কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই। মানে তারেক রহমান এখন ভিজিবল কিন্তু টাচেবল না। ওনাকে আমি দূরের থেকে দেখি, কিন্তু ওনাকে আমি স্পর্শ করতে পারি না। উনি আমার স্পর্শের দূরত্বে নেই। কিন্তু দলের মধ্যে এটা কিন্তু একটা মানে গত ধরুন আওয়ামী লীগ আমলে
উনি যতটুকু প্রভাব বিস্তার করতেন তার দলের লোকের মধ্যে, এখনও ঠিক ততটুকুই করেন। কিন্তু তা কেন করবেন? এটা তো আর বেশি করা মানে প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আমি মনে করি একটু দুর্বলতাটা আছে, এবং আলোচনাটা বিএনপিকে নিয়েই হবে আগামীতে, আরও বেশি বেশি হবে। আমি মনে করি, আমি যদিও আমি নিজে বিএনপির সমর্থকও না, বিএনপি করিও না, তারপরে আমি মনে করি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, কারণ আমাদের হাতে ভরসার দল কিন্তু খুব বেশি নাই। আমরা কিন্তু কয়েকটা দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতেছি, আমাদের ভবিষ্যৎ কার হাতে থাকবে। তো আমি এখানে আশা করি, আমি প্রত্যাশা করি যে উনি দ্রুত দেশে আসবেন, এবং উনি আর কিছু না, উনি যদি খালি পুরো দেশটাকে একবার ঘুরে আসেন, ওনাকে মিটিং করতে হবে না ভাই, আপনি খালি ঘুরে আসেন, দেশের প্রত্যেকটা উপজেলা খেলে একটা ঘুরে আসেন, আপনি কিছু চাইতেও হবে না, আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। দলের ওই সমস্ত ধান্দাবাজ তখন দৌড়ে পালাবে, তারা ভাববে যে না এসে পড়ছে, আমার দল চলে আসছে। এখন তো মানে ওই মানে আওয়ামী লীগ আমলে যে দলের যে অবস্থা, এখন তো সেই অবস্থায় আছে, কিন্তু সেই অবস্থার অবসান হওয়া দরকার। আপনি বলছেন হি ইজ দ্য পার্টি, হি সার্টেনলি হি ইজ দ্য পার্টি। ওকে, না আমি একটা জিনিস কি বলবো, দেখেন অনেক কিছু হয়েছে, সমালোচনা করলে তো করাই যায়, সরকারের সমালোচনা করা যায়, সব দলেরই সমালোচনা করা যায়, এবং জনগণেরও সমালোচনা করা যায়, আমাদের নিজেদের আত্মসমালোচনা করার সুযোগও আছে। সেটা তো আমাদের এখন সমাধানের পথটা কি, এই অবস্থায় আমরা যাবোটা কোথায়, করবোটা কি? আমি মনে করি যে এই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া, এবং সেই নির্বাচনের জন্য যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সেই সংস্কারগুলো সবার সঙ্গে মিলে করা, সবার মতামত নিয়ে করা। আর আরেকটা কথা, যে সরকার যে সমস্ত প্রশাসনিক এবং নির্বাহী সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো ম্যাক্সিমামই বুমেরাং হয়ে যাচ্ছে এবং তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমাচ্ছে। সেই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের উচিত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে। এই যে এই মাসের 9 তারিখে এক নির্বাহী আদেশে এতগুলি জিনিসের উপর ভ্যাট বৃদ্ধি করলো, সম্পর্ক শুল্ক বসালো। দেখেন এই লোকগুলি কিন্তু বিগত আওয়ামী লীগ আমলে সরকারের সমালোচনা করতো, এই আহসান মনসুর, এই সালেউদ্দিন আহমেদ, এরা করতো কিন্তু। তো ওনারা কী করলেন এখন? ওনাদের কাছ থেকে আমাদের আশা করি না, ওনারা কি পারতেন না এই বিষয়গুলোর জন্য এই সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে অর্থনীতিবিদদের একটা এই করা, একটা আলোচনা করা? ওনারা কি পারতেন না পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করা? ভাই আওয়ামী লীগ লুটপাট করে নিয়ে গেছে, এটা সত্য বাস্তবতা, এটাকেই তুলে ধরতেন যে আমরা এই বাস্তবতার মধ্যে আছি, এখন আমরা কি করতে পারি, আপনারা পরামর্শ দেন, সবাইকে নিয়ে করতেন। এমন তো তাদের তা থেকে তাদের আত্মসম্মানের কোনো ঘাটতি হইতো না। তো এই সরকার কি করতে পারতো? অনেক কিছু করতে পারতো, কিন্তু এখনও সময় আছে, এখনও করতে পারে। যে দেশে বিদেশে বিভিন্ন খাতে আমাদের প্রচুর বিশেষজ্ঞ কিন্তু আছে, তাদেরকে ডাকতো, একটা কমিটির মতো করতো, যে আপনাদের আমরা কোনো টাকা দিতে পারবো না ভাই, আমরা একটা কমিটির মতো করলাম, আপনারা আসেন বসেন, এই খাতে আপনাদের পরামর্শ আপনারা দেন, আমরা কি করতে পারি, সবাই মিলামিশা করেন। ডক্টর ইউনূস তো নিজেকেই যোগ্য বলেন না, উনি তো বলতেছেন করি দেখি কি হয়, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করতেছেন। ওনার উপদেষ্টা মণ্ডলী তারাও যোগ্য না, এটা উনিই বলেন যে আমি যোগ্য না, ওনাদের আমি আর কি বলবো। তো এটা কি ভাই খেলাধুলা নাকি রে ভাই? এটা একটা আছে না, এখান থেকে তার যাচ্ছে, এই তারের মধ্যে কি কারেন্ট আছে, ঠিক আছে হাত দিয়ে দেখি, তা হাত দিয়ে কি আপনি কারেন্ট টেস্ট করতে পারবেন? তো মরবেন রে ভাই। তো এখন পুরো দেশ নিয়ে আপনি এই কাজ করতে পারেন? এটা পারেন না, এটা তো কোনো সেন্সিবল কথা হইতে পারে না। তো এইগুলি করা দরকার, এক্সপার্টদের নিয়ে বসেন, সবাইকে মিলে এটাকে একটা জাতীয় সরকারের একটা রূপ দেওয়ার চেষ্টা করেন। সবার কাছ থেকে হেল্প নেন, কেউ আপনাকে হেল্প করতে পিছপা হবে না। সবাইকে নিয়েই বসেন, যে কোনো ইস্যুতে বসেন, বসে বলেন যে ভাই এই সংকট, আপনারা কি পরামর্শ দিচ্ছেন বলেন, আমরা সবাই মিলে করি। সমস্যাটা কি? এতে কি মানে কোনো অপমান হবে?